নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি। গতকাল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের এক্সিট পোলের রেজাল্ট ভালো আসার পর অনেকেই আশা করেছিলেন যে আজকে হয়তো শেয়ার মার্কেট ভালোভাবে চলবে। হয়তো সেইভাবে চলতো, কিন্তু সব কিছু গণ্ডগোল করে দিল আদানি গ্রুপের সম্পর্কে আসা একটা নিউজ। আপনারা নিশ্চয়ই সকলেই লক্ষ্য করেছেন যে আদানি গ্রুপের স্টকগুলি আজকে 10 থেকে 20% অবধি ডাউন হয়ে গেছিলো, এবং সেটি আমেরিকা থেকে আসা একটি নিউজের জন্য। এই নিউজটি কি, এই নিউজটির ইম্প্যাক্ট কি, তার জন্য স্টকের কত কি সমস্যা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই আশঙ্কা করছেন এবং আদানি গ্রুপের স্টকগুলির সঙ্গে সঙ্গে সরকারি ব্যাংকের স্টকগুলিও কিন্তু প্রথমে অনেকটা ডাউন ছিল। একদম প্রথমে 5-6% অবধি ডাউন ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক প্রভৃতি বিভিন্ন সরকারি ব্যাঙ্ক। তো এই নিউজের কি ইম্প্যাক্ট হতে পারে আদানির বিভিন্ন গ্রুপের স্টকে, এবং তার সাথে সাথে সরকারি ব্যাঙ্কগুলোয়, যেহেতু আদানির যে বিপুল ঋণ রয়েছে তার একটা ঋণ সরকারি ব্যাঙ্কেও রয়েছে, তার কি ইম্প্যাক্ট এই সরকারি ব্যাঙ্কগুলোর ওপর আসতে পারে, এই পুরোটা নিয়েই আজকে আলোচনা করব। এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওর অবতারণা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো আজকে ইউএসএ থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির একটা অভিযোগ উঠেছে, এবং তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার একটা অভিযোগ উঠেছে, এবং এই ঘুষের পরিমাণটা বিপুল পরিমাণে। ইউএস কোর্ট বলছে প্রায় $250 মিলিয়ন গৌতম আদানি সহ আরও 7 জন তারই কোম্পানির সদস্য এই এত বিপুল পরিমাণ টাকা অর্থ ঘুষ দিয়েছেন বলে অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে হিন্ডেনবার্গ যারা জানেনি আদানি সংক্রান্ত বিষয়ের জন্য কুখ্যাত, সেই হিন্ডেনবার্গও এক্স হ্যান্ডেলে আদানির ওপর আক্রমণ করেছে, এবং তারা গৌতম আদানি সহ আরও 7 জনের বিরুদ্ধে এই যে $250 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ এসছে সেটা নিয়ে আক্রমণ করেছে। এ বিষয়ে ভারতে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস, তার নেতা রাহুল গান্ধীও আক্রমণ করেছেন, এবং তিনি বলেছেন যে আদানিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আদানি গ্রুপও এই বিষয়ে ক্ল্যারিফিকেশান দিয়েছে। আদানি গ্রুপের বক্তব্য হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে ঘুষের অভিযোগ উঠেছে সেটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, সেটি সম্পূর্ণরূপে অসত্য। তো এই প্রসঙ্গেই আমরা আদানি গ্রুপের জানি, আদানি গ্রুপ বরাবরই একটু বিতর্কে থেকেছে, এবং গৌতম আদানি যিনি বর্তমানে ভারতবর্ষের দ্বিতীয় ধনীতম ব্যক্তি, এর আগেও হিন্ডেনবার্গ রিসার্চের যখন রিপোর্ট এসেছিল 2023-এর প্রথম দিকে, তখনও আমরা জানি যে আদানি গ্রুপগুলির স্টকে প্রায় ফ্রি ফল হয়েছিল, স্টকগুলি প্রচুর পরিমাণে পড়ে গেছিলো তাদের অল টাইম হাই থেকে, এবং সেই অল টাইম হাই থেকে স্টকগুলি এত পড়ে যাওয়ার পর সেগুলি আবার রিবাউন্ড করেছিল, যদিও খুব একটা চলেনি বিগত 1-1.5 বছরে, কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের পর যতটা পড়েছিল সেখান থেকে কিছুটা উঠে এসেছিল। কিন্তু তারপর আজকে আবার মার্কেট খোলার পর স্টকগুলি কিন্তু 10 থেকে 20% অবধি ডাউন হয়ে গেছে। তো আমরা প্রথমে আদানি গ্রুপের যে স্টকগুলির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, এবং করে দেখব কোন স্টকটি কেমন। আদানি গ্রুপ মানে সবকটি স্টকই ফান্ডামেন্টালি খারাপ বা সবকটি স্টকই ফান্ডামেন্টালি ভালো, এ কথাটা কখনোই বলা যায় না। মনে রাখবেন আজকে 10 থেকে 20% ডাউন হয়েছে আদানি গ্রুপের স্টকগুলি। আমরা গতকালের এলটিপি ধরে এই স্টকগুলিকে নিয়ে আলোচনা করব। তো আদানির যেটা প্রধান কোম্পানি সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। সে আদানি এন্টারপ্রাইজ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আদানি এন্টারপ্রাইজ 52 উইক হাই প্রায় 3700-র ওপর, বর্তমানে 2800 প্লাসে এসে ঠেকেছে। একটি লার্জ ক্যাপ কোম্পানি, নিফটি 50-র অংশ, কিন্তু এর পি কিন্তু বেশ এক্সপেন্সিভ পি দেখতে পাচ্ছেন, 58-এর ওপর রয়েছে। তো বেশ এক্সপেন্সিভ স্টক এখনও বলা যায় এতটা কারেকশানের পরেও। কিন্তু এর বিভিন্ন যে কাজকর্ম সেগুলো কিন্তু বেশ কিছু এক্সাইটিং সেক্টরে রয়েছে, যেমন এয়ারপোর্ট ম্যানেজমেন্টের একটা বড় কাজ রয়েছে, এবং অনেকেই এটা মনে করছেন আগামী দিনের একটা বড় থিম হতে পারে সেই ডেটা সেন্টার্সেও কিন্তু এদের কাজকর্ম রয়েছে। এদের যদি ফিনান্সিয়াল সামারি দেখেন আদানি এন্টারপ্রাইজের, তাহলে দেখা যাবে যে 2022-এ 69,000 কোটি টাকা থেকে 2023-এ 1,27,000 কোটি, এবং 24-এ 96,000 কোটি। অর্থাৎ 22 থেকে 23-এ রেভিনিউ অনেকটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু 23 থেকে 24-এ রেভিনিউ কিন্তু কমে গেছে।
আচ্ছা, প্রফিট যদি দেখেন 22-এ 777 কোটি থেকে 23-এ 2400 কোটি থেকে 24-এ 3200 কোটি। প্রফিট কিন্তু একটা স্টেডি ভালো রকমের বৃদ্ধি হয়েছে, আমরা এটা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব যে প্রোমোটার হোল্ডিং প্রায় 75% রয়েছে, এফআইআই হোল্ডিং প্রায় 15% রয়েছে, ডিআইআই হোল্ডিং 6% প্লাস রয়েছে, অর্থাৎ এফআইআই এবং ডিআইআই মিলিয়ে কোম্পানিতে প্রায় 21% স্টেক হোল্ড করছে। নেক্সট আমরা যে কোম্পানি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আদানি এনার্জি সলিউশনস। এই কোম্পানিটি পরিচিত ছিল আদানি ট্রান্সমিশনস নামে, এখন নাম হয়েছে আদানি এনার্জি সলিউশনস। তো তার যদি দেখেন হাই 52 উইকস হাই 1300-র ওপর, এখন দাঁড়িয়েছে 871-এ। লার্জ ক্যাপ কোম্পানি, কিন্তু এতটা কারেকশানের পরেও পি কিন্তু অনেক বেশি, প্রায় 200-র কাছাকাছি পি। তো প্রচণ্ড এক্সপেন্সিভ স্টক, এ কথা বলাই যেতে পারে। যদি এর ফিনান্সিয়ালস দেখেন তাহলে রেভিনিউ 11,000 কোটি থেকে 24-এ 16,000 কোটি প্লাস হচ্ছে, প্রফিট 1200 কোটি থেকে প্রায় একই জায়গায় রয়েছে। তো রেভিনিউ যদিও বিগত দুটো ফিনান্সিয়াল ইয়ারে বেড়েছে, কিন্তু প্রফিট বিগত 2 বছর ধরে একই জায়গায় রয়েছে। এবং কিন্তু একটা কনসার্নিং জায়গা হচ্ছে ডেট। আপনারা এই যে ইয়েলো বারটা দেখতে পাচ্ছেন, তাতে দেখতে পাচ্ছেন যে ডেট বা ধার কিন্তু 32,000 কোটি থেকে বেড়ে 37,000 কোটি রয়েছে। তো এক বছরের যেটা রেভিনিউ তার থেকেও ধারের পরিমাণটা বেশি রয়েছে। তো এটা একটা কনসার্নিং এই আদানি এনার্জি সলিউশনসের ক্ষেত্রে বলা যায়। তো এর প্রোমোটার হোল্ডিং প্রায় 70%, এফআইআই এবং ডিআইআই মিলিয়ে স্টকটিতে 25%-এর কাছাকাছি হোল্ড করছে। এবং এফআইআই হোল্ডিং কিন্তু লাস্ট কোয়ার্টারে বেড়েছে, জুন থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে প্রায় 3% বেড়েছে, এবং ডিআইআই হোল্ডিং জুন থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে প্রায় 1% মতো বেড়েছে। এই জিনিসটা একটা ভালো দিক স্টকটার ক্ষেত্রে, একথা বলা যেতে পারে। নেক্সট আমরা যে কোম্পানির সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আদানি উইলমার। আদানি উইলমার একটি এফএমসিজি স্টক। আদানি উইলমার যদি দেখেন 52 উইক হাই 410 থেকে এখন দাঁড়িয়েছে 327-এ, এর পিই 43। তো স্টকটি কারেক্ট হওয়ার পরও মোটামুটি এক্সপেন্সিভ স্টক বলা যেতে পারে। আচ্ছা, যদি আপনারা রেভিনিউ দেখেন তাহলে দেখবেন যে 54,000 কোটি থেকে 58,000 কোটি থেকে 51,000 কোটি, অর্থাৎ বিগত দুটো ফিনান্সিয়াল ইয়ারেই এই স্টকটি রেভিনিউ প্রায় একদমই বাড়েনি, একথা বলাই যেতে পারে, একই জায়গায় ঘোরাঘুরি করছে। আর যদি আমরা আদানি উইলমারের প্রফিট দেখি তাহলে দেখতে পাবো প্রফিটও 804 কোটি থেকে 148 কোটি, তো 804 কোটি থেকে 582 কোটি, তারপর 148 কোটি। তো প্রফিটও যথেষ্ট কমে গেছে দুটো ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ ফিনান্সিয়ালস খুব একটা আকর্ষণীয় কিছু হয়নি বিগত কয়েক বছরে। যদি প্রোমোটার হোল্ডিং দেখি 87% প্লাস, এফআইআই আর ডিআইআই মিলিয়ে 1%-এর কিছু ওপরে হোল্ড করছে। আচ্ছা, নেক্সট আদানির যে স্টকটি আলোচনা করতে চলেছি আমরা সেটি হচ্ছে অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্ট একটি পুরনো কোম্পানি, যে কোম্পানিটি আদানি কিনে নিয়েছে। তো অম্বুজা সিমেন্ট সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে এর পিই 45, অর্থাৎ মোটামুটি এক্সপেন্সিভ জায়গায় রয়েছে, কারেকশান হয়েছে 700-র ওপর থেকে 550-এর নিচে এসে ঠেকেছে। তো এই কোম্পানিটির যদি ফিনান্সিয়ালস দেখা যায় তাহলে আমরা দেখব 28,000 কোটি থেকে 38,000 কোটি থেকে 33,000 কোটি, অর্থাৎ যদিও মানে খুব একটা ফিনান্সিয়ালসে তো খুব একটা কিন্তু কিছু বৃদ্ধি হয়নি, একই জায়গায় ঘোরাঘুরি করছে। আপনারা প্রফিটেবিলিটি যদি দেখেন, প্রফিটও 2,700 কোটি থেকে 3,500 কোটি। তো প্রফিটও কিছুটা বেড়েছে, কিন্তু সেরকম আহামরি এক্সাইটিং কিছু নেই। তো এই স্টকটির যদি আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে প্রোমোটার হোল্ডিং 67% প্লাস রয়েছে, এফআইআই এবং ডিআইআই মিলিয়ে প্রায় 23% থেকে 24% হোল্ড করছে। এবং যদি দেখেন লাস্ট কোয়ার্টারে জুন থেকে সেপ্টেম্বরে এফআইআইরা হোল্ডিং বাড়িয়েছে, ডিআইআইরাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। এই ব্যাপারটাকে একটা পজিটিভ ব্যাপার বলাই যেতে পারে অম্বুজা সিমেন্টের ক্ষেত্রে। নেক্সট আমরা আদানির আরেকটি যে কোম্পানি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসিসি সিমেন্ট। এটিও একটি পুরানো কোম্পানি যেটি আদানি কিনেছে। এসিসি সিমেন্ট যদি দেখেন অল টাইম হাই 2,800-র ওপর থেকে এখন 2,100 এসে ঠেকেছে, পিই 20। তো মোটামুটিভাবে ঠিকঠাক ভ্যালুয়েশনে রয়েছে। স্টকটিকে একদমই ওভার এক্সপেন্সিভ বলা যাবে না। স্টকটির যদি ফিনান্সিয়ালস দেখেন তাহলে দেখবেন 16,000 কোটি থেকে 22,000 কোটি থেকে 19,000 কোটি। তো রেভিনিউ কিন্তু 23 থেকে 24-এ কমে গেছে।
প্রফিট যদি দেখেন, প্রফিট কিন্তু 23-এর 885 কোটি থেকে 24-এ 2300 কোটি। তো প্রফিট কিন্তু 23 থেকে 24-এ অনেকটা বেড়েছে, রেভিনিউ কমে গেলেও। এবার যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন প্রোমোটার হোল্ডিং 56% প্লাস, এফআইআইরা প্রায় 6% হোল্ড করছে, ডিআইআইরা 24% প্লাস হোল্ড করছে। অর্থাৎ এসিসি সিমেন্টে এফআইআই এবং ডিআইআই মিলিয়ে প্রায় 30% হোল্ড করছে। এটা এই স্টকটার একটা ভালো ব্যাপার। নেক্সট আমরা আদানির যে স্টক সম্পর্কে আলোচনা করব, সেটিও আদানি কিনে নিয়েছে মিডিয়ার সঙ্গে যুক্ত বিখ্যাত টিভি চ্যানেল এনডিটিভি। এনডিটিভি যদি আমরা দেখি তো দেখব যে এর 52 উইকস হাই 307 থেকে কারেক্ট করে 168 হয়ে গেছে, প্রায় 50% নিচে আছে। এনডিটিভির আপনারা দেখছেন পি এখানে দেখাচ্ছে 0, প্রায় এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে, তার কারণ হচ্ছে স্টকটি একটি লস মেকিং কোম্পানি। এর যদি রেভিনিউ দেখেন তাহলে বুঝতে পারবেন 396 কোটি থেকে 386 কোটি থেকে 370 কোটি, অর্থাৎ 3টে বছরই রেভিনিউ প্রায় একই জায়গায় রয়েছে, বরং কমেছে লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে। এবং যদি প্রফিট দেখেন 79 কোটি থেকে 48 কোটি থেকে -20 কোটি, অর্থাৎ প্রফিটও টানা 3 বছর ধরে কমে গেছে। এবং বিশেষ করে এই 24-এ অনেকটা কমে গেছে এবং কোম্পানিটি একটি প্রফিটেবল কোম্পানি থেকে লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে। এর যদি প্রোমোটার হোল্ডিং দেখেন প্রায় 65%, এফআইআই হোল্ডিং মাত্র 0.10%, ডিআইআই হোল্ডিং নেই। তো এই হচ্ছে এর স্টক হোল্ডিং প্যাটার্ন। এছাড়া এরপর আমরা আদানির যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আদানি টোটাল গ্যাস। আদানি টোটাল গ্যাস স্টকটি আপনারা যদি দেখেন এর 52 উইকস হাই 1200 প্লাস, সেখান থেকে এখন 671, অর্থাৎ প্রায় 50% কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও স্টকটির পি 105, অর্থাৎ বেশ এক্সপেন্সিভ ওভার ভ্যালুড স্টক, এটা আমরা বলতেই পারি। তো এই গ্যাস ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত এই কোম্পানির যদি আমরা ফিনান্সিয়ালস দেখি তাহলে দেখব যে 2022-এ যেখানে ছিল এটি 3000 কোটি প্লাস, সেখানে রেভিনিউ বেড়ে 23-এ হয় 4300 কোটি প্লাস এবং 24-এ হয় 4400 কোটি প্লাস, অর্থাৎ রেভিনিউতে আমরা একটা বৃদ্ধি এই স্টকটির ক্ষেত্রে লক্ষ্য করছি। যদি প্রফিট দেখি, প্রফিটে 22-এ 509 কোটি থেকে 23-এ 546 কোটি থেকে 24-এ 668 কোটি, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটে কিন্তু আমরা টানা দুটো ফিনান্সিয়াল ইয়ারে স্টকটি ভালো পারফর্ম করেছে, একটা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা প্রোমোটার হোল্ডিং দেখি সেটা 75% প্রায়, এফআইআই এবং ডিআইআই মিলিয়ে স্টকটিতে প্রায় 20% হোল্ড করেছে এবং লাস্ট কোয়ার্টারে এফআইআই হোল্ডিং বৃদ্ধি পেয়েছে। এছাড়া এরপর আমরা আদানির যে স্টকটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি খুব জনপ্রিয় আদানির স্টক, সেটি হচ্ছে আদানি পোর্টস। আদানি পোর্টস ভারত এবং ভারতবর্ষের বাইরে অনেক পোর্টকে কন্ট্রোল করে। আদানি পোর্ট সম্পর্কে যদি দেখেন তাহলে দেখবেন ওর অল টাইম হাই 100, এর 52 উইকস হাই 1600 প্লাস থেকে এখন 1300 নিচে নেমে গেছে এবং এর পি কিন্তু 28, অর্থাৎ পি মোটামুটিভাবে বলা যেতে পারে যে স্টকটি মোটামুটি ঠিক জায়গায় আছে, ওভার ভ্যালুড স্টকটিকে বলা যায় না। নেক্সট যদি আমরা দেখি এর ফিনান্সিয়ালস তাহলে দেখব যে 2022-এ 17,000 কোটি থেকে 23-এ 20,000 কোটি এবং 24-এ 26,000 কোটি, অর্থাৎ স্টকটির ফিনান্সিয়ালস কিন্তু বৃদ্ধি পেয়েছে, রেভিনিউ ভালোভাবে বৃদ্ধি পেয়েছে বিগত 2 বছরে, একথা বলাই যায়। প্রফিটও যদি দেখেন 4,800 কোটি থেকে 5,300 কোটি থেকে 8,111 কোটি, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটোই কিন্তু আদানি পোর্টসের ক্ষেত্রে লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে ভালোভাবে বেড়েছে। কিন্তু কনসার্নিং বিষয় হলো যে এই কোম্পানিটি যথেষ্ট ডেটও রয়েছে, যথেষ্ট এর ধারও রয়েছে, যেটি 45,000 কোটি ছিল 22-এ, 24-এ 46,000 কোটি। ধার খুব একটা বাড়েনি, এটা একটা ভালো ব্যাপার, কিন্তু কোম্পানিটি একটা বড় ধার রয়েছে, এই জিনিসটি মাথায় রাখতে হবে। এর যদি প্রোমোটার হোল্ডিং প্যাটার্ন দেখেন প্রায় 66%, এফআইআই এবং ডিআইআই উভয়ে মিলিয়ে স্টকটির প্রায় 27-8% হোল্ড করছে এবং পজিটিভ ব্যাপার হচ্ছে এফআইআই হোল্ডিং এবং ডিআইআই হোল্ডিং লাস্ট কোয়ার্টারে জুন থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে বেড়েছে। নেক্সট আমরা আদানির একটা স্টক সম্পর্কে আলোচনা করব যেটি একটি আদানির অন্যতম বড় মাল্টিব্যাগার স্টক, সেটি হচ্ছে রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত আদানি গ্রিন। এই স্টকটি একসময় রিটেলার্সদের প্রচুর পয়সা বানিয়ে দিয়েছে এবং যেহেতু রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত ফলে এই সেক্টরটি যথেষ্ট পোটেন্সিয়ালও রয়েছে, এই কারণেই মানুষ এটা ইনভেস্ট করেছিলেন এবং প্রচুর রিটার্নও পেয়েছেন। কিন্তু আমরা যদি দেখি এর 52 উইকস হাই 2022-এর কাছাকাছি থেকে এখন স্টকটি 1400-এ চলে এসছে,
এতটা কারেক্ট করার পরও পিই কিন্তু অনেক হাই, প্রায় 200-র কাছাকাছি। তো স্টকটি অনেকটাই ওভার ভ্যালুড, একথা আমরা বলতেই পারি। এবার যদি আমরা এর ফিনান্সিয়ালস দেখি তাহলে দেখতে পারবো 5,100 কোটি প্লাস, সেখান থেকে 23-এ হয়ে যায় 7,700 কোটি এবং 24-এ 9,200 কোটি, অর্থাৎ রেভিনিউ কিন্তু ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, যদি প্রফিট দেখেন 489 কোটি থেকে 974 কোটি থেকে 1,100 কোটি, রেভিনিউ এবং প্রফিট দুটোই লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে 22 থেকে 24-এ আদানি গ্রিনের ক্ষেত্রে ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু স্টকটি বেশ কিছু, এই শেয়ারটিতে বেশ কিছু ডেটও রয়েছে, কোম্পানিটির বেশ কিছু ধারও রয়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। 53,000 কোটি ছিল 22-এ, বর্তমানে 64,000 কোটি। তো এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। এর যদি কেউ শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রোমোটার হোল্ডিং বেড়েছে। জুন কোয়ার্টারে যেখানে 57% ছিল সেখানে প্রোমোটার হোল্ডিং বেড়ে প্রায় 61% হয়েছে। এটি মানে কোম্পানির প্রতি প্রোমোটারের যে একটা ভরসা রয়েছে তার ইঙ্গিত দেয়। এবং প্লেজিং যে 1% ছিল সেই প্লেজিংও চলে গেছে, এটাও একটা ভালো দিক। এফআইআই হোল্ডিং কিন্তু কমে গেছে, কমে গিয়ে হয়েছে 18% প্লাস এবং ডিআইআই 1% প্লাস, অর্থাৎ এফআইআই আর ডিআইআই বর্তমানে আদানি গ্রিনে প্রায় 20% হোল্ড করছে। এবার আমরা আরেকটি স্টকে যাব যেটিও আদানির খুব মাল্টিব্যাগার স্টক এবং রিটেলার্সদের মধ্যে খুবই জনপ্রিয় স্টক, সেটি হচ্ছে আদানি পাওয়ার। যেহেতু ভারতবর্ষের পাওয়ার কনজামশন দিন দিন বাড়ছে, যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যত মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, এসির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রভৃতির জন্য ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে পাওয়ার কনজামশন বৃদ্ধি পাচ্ছে। তো এটিও একটি খুব প্রমিসিং সেক্টর বলে বহু মানুষ মনে করেন। তো আদানি পাওয়ার যদি আপনারা দেখেন তাহলে দেখবেন স্টকটি 895 থেকে কারেক্ট হয়ে 524-এ এসে ঠেকেছে, অনেকটা কারেক্ট হয়েছে 52 উইক হাই থেকে। এবং যদি দেখেন এর পি 15 প্লাস, অর্থাৎ একদম ঠিকঠাক ভ্যালুয়েশনে রয়েছে, বরং স্টকটিকে আন্ডার ভ্যালুড আমরা একথা বলতেই পারি। এর যদি আপনারা রেভিনিউ দেখেন, রেভিনিউ 27,000 কোটি থেকে 38,000 কোটি হয়ে 50,000 কোটি, রেভিনিউ খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে। প্রফিট যদি দেখেন 4,900 কোটি থেকে 10,000 কোটি হয়ে 20,000 কোটি, অর্থাৎ প্রফিটও কিন্তু লাস্ট দুটো ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 5 টাইমস হয়েছে, 4,000 বা 5,000 কোটি থেকে 20,000 কোটি পেরিয়ে গেছে। তো রেভিনিউ এবং প্রফিট খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে আদানি পাওয়ারের ক্ষেত্রে। কিন্তু এর যেটা বিষয়, যদিও এটা কমেছে, সেটা হচ্ছে ধার। ডেট যদি আমরা দেখি ইয়েলো বারটায় আপনারা দেখতে পাচ্ছেন 48,000 কোটি ছিল, বর্তমানে কমে হয়েছে 34,000 কোটি। তো এই জিনিসটাকে একটা পজিটিভ জিনিস দেখা যেতে পারে। এর যদি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে এখন প্রায় 75% রয়েছে, এটা একটা ভালো জিনিস বলা যেতে পারে, কারণ 72 থেকে 74 লাস্ট কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার জিনিস আদানি পাওয়ারের শেয়ার কিনেছেন, এটা একটা ভালো জিনিস। এফআইআই হোল্ডিং 19% থেকে 17 একটু কমে গেছে। ডিআইআই হোল্ডিং কিন্তু বেড়েছে লাস্ট কোয়ার্টারে 1.4 থেকে 1.5। তো এফআইআই এবং ডিআইআই মিলিয়ে স্টকটির প্রায় 19% হোল্ড করছেন। স্টকটি খুব জনপ্রিয়, আগেই বলছিলাম। এর শেয়ার হোল্ডারের সংখ্যা দেখতেই পাচ্ছেন 17,43,000। তো এইভাবেই আমরা আদানি যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে সবকটি মানে বেশিরভাগ কোম্পানি সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা আদানি গ্রুপের এনলিস্টেড কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম, তারা ফান্ডামেন্টালি কীরকম দেখলাম। কিন্তু এটা মাথায় রাখবেন যে এলটিপি দেখাচ্ছি সেটা কিন্তু গতকালের এলটিপি, আজকে অর্থাৎ বৃহস্পতিবার 21শে নভেম্বর এইখান থেকেও আদানি গ্রুপের বিভিন্ন স্টক 10 থেকে 20% ডাউন হয়েছে। তো যাই হোক, আদানি গ্রুপের এই যে বিভিন্ন স্টকের যে অবস্থা এরকম হয়েছে এবং আমেরিকায় যে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এসছে, তার ফলে ভারতীয় সরকারি ব্যাঙ্কগুলিতে এর কী প্রভাব থাকতে পারে এই বিষয়ে যারা সরকারি ব্যাঙ্কগুলি গ্রাহক এবং যারা সরকারি ব্যাঙ্কগুলির শেয়ার হোল্ডার তারা সকলেই কম বেশি উদ্বিগ্ন। তো সেই বিষয়টা আমরা দেখে নেব। তো বিভিন্ন ব্যাংক এবং এনবিএফসি মিলিয়ে আদানি গ্রুপের ঋণের পরিমাণ প্রায় 88,000 কোটি টাকা। এই 88,000 কোটি টাকার মধ্যে প্রায় 40,000 কোটি টাকা ঋণই তারা নিয়েছে তিনটি বড় সরকারি ব্যাংক থেকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আদানির ঋণের পরিমাণ 27,000 কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 7,000 কোটি টাকা এবং ব্যাংক অফ বরোদা থেকে 5,380 কোটি টাকা। কিন্তু আমরা যদি
অ্যাকচুয়ালি এই ঋণের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, এটা আমাদের মতো সাধারণ মানুষ বা রিটেলার্সদের কাছে অনেক বড়, কিন্তু ব্যাঙ্কগুলির কাছে এটি হয়তো অতটা বড় নয়, এবং এই ধরনের বড় বড় লার্জ ক্যাপ ব্যাঙ্কগুলির সঙ্গে। এবার আমরা যদি দেখে নিই যে লোন বুকের কত পার্সেন্ট এই লোনটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোন বুকের পরিমাণ হচ্ছে 6,40,000 কোটি টাকা শুধু লোন দেয়া আছে। তো এই লোন বুকের মধ্যে আদানির রয়েছে 27,000 কোটি টাকা ঋণ, এবং সেটি তার টোটাল যে লোন বুক তার মাত্র 0.9%, অর্থাৎ 1%-এর থেকেও কম। এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্কেট ক্যাপ নিয়ে বলছি না, তার টোটাল রেভিনিউ নিয়ে বলছি না, তার যা লোন বুক, এই লোন বুকের 1%-এরও কম এক্সপোজার রয়েছে আদানি গ্রুপের স্টকগুলিতে। তো বাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদার তো আরও খুব কম টাকা ঋণ দেওয়া রয়েছে। তো বুঝতেই পারছেন এই ব্যাঙ্কগুলির যতটা লোন বুক, এই ব্যাঙ্কগুলির যা মার্কেট ক্যাপ, সেই অনুযায়ী আদানির ঋণ দেওয়ার পরিমাণ খুব একটা বেশি নয়। যদি কথার কথা ওয়ার্স্ট কেস সিনারিও যদি ধরি যে আদানি গ্রুপের স্টকগুলি একদম ডুবে গেল, আদানি কোম্পানি পুরো ব্যাঙ্করাপ্ট হয়ে গেল, তা হলেও এই কয়েক হাজার কোটি টাকাতে দেওয়া না দেওয়াতে ব্যাঙ্কগুলিতে আহামরি তাদের ফিনান্সিয়ালসে কোনো প্রভাব পড়বে না। তো যারা সরকারি ব্যাংকের গ্রাহক রয়েছেন বিভিন্নভাবে, বা যারা এই সরকারি ব্যাঙ্কগুলিতে শেয়ার হোল্ডার রয়েছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকারি ব্যাঙ্কগুলির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি, তাদের মার্কেট ক্যাপ যথেষ্ট ভালো রয়েছে, তাদের ফিনান্সিয়াল হেলথ যথেষ্ট ভালো। আদানি গ্রুপের কি হলো না হলো সেটা তো আমরা ফান্ডামেন্টালি অ্যানালিসিস করলামই, তা হলেও খুব খারাপ কিছু যদি ধরি, যেটা অসম্ভব হতে পারে না, তবুও আমরা যদি খারাপ কিছু ধরি, তাহলেও এতে পিএসইউ ব্যাঙ্কগুলির খারাপ কিছু হওয়ার কোনো চান্স নেই। পিএসইউ ব্যাঙ্কগুলি সম্পর্কেও আমি কয়েকদিন আগেই একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। যারা এ ব্যাপারে ইন্টারেস্টেড তারা ওই ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক, সকলেই আশা করি ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা ফিডব্যাক দেবেন, কমেন্ট সেকশানে জানাবেন। আর আদানি গ্রুপগুলি এই যে স্টকগুলি রয়েছে সেগুলো নিয়ে আপনারা কি করছেন, আপনাদের পোর্টফোলিওতে কোন কোন স্টকগুলি রয়েছে, সেগুলো কি আপনারা হোল্ড করছেন নাকি বিক্রি করে দেবেন ভাবছেন, বা নতুন করে কেউ কি আদানি গ্রুপের কোনো স্টকে এই সময় পজিশন নিচ্ছেন? তো এই ব্যাপারগুলি আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর কোনো বিষয়ে যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় সেই বিষয়েও আপনারা কমেন্ট করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।